নতুন প্রজন্মের যারা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে তাদের মধ্যে আফরিন অন্যতম। আমি এই এলাকারই মেয়ে, নিজের বালিগঞ্জেরই মেয়ে, লড়াই করতে নেমেছি বালিগঞ্জকে বাঁচানোর জন্য। এটা মিনি ইন্ডিয়ার কথাটা তুলে ধরতে পারবে। মানুষের জন্য লড়াই করতে নেমেছি, লড়াইটা কঠিন অবশ্যই। কথা বলতে পারি আফরিনের দম আছে। 20s ঘরে যারা নয় তারা আফরিনের সঙ্গে পেরে ওঠা মুশকিল হবে বলেই মনে করছি। যারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, বিরুদ্ধে রাজনীতি করছেন, মানুষ আসলে মানুষ নয়, মানুষকে তারা ভোট হিসেবে দেখেন, অঙ্ক হিসেবে দেখেন। মহাশূন্যে বিচরণ করার অবস্থা থাকবে না। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী আফরিন বেগম, তিনি আজ প্রচারে রয়েছেন এবং তার সঙ্গে প্রচারে উপস্থিত রয়েছেন সিপিআইএম এর জ্যেষ্ঠ পুত্র যাকে বলা যায় বিমান বসু, তিনি রয়েছেন। তার সঙ্গে কথা বলবো, আসুন আমার সঙ্গে। বর্ণম্য নমস্কার, দা ওয়ানে আপনাকে স্বাগত। সর্বকনিষ্ঠা বামেদের আফরিন এবং আপনি সর্বজ্যেষ্ঠ, কি মনে হয় ওর উপরে কি সবটা ভরসা রয়েছে? আজকে যে কনিষ্ঠ থাকে সেই পরে জ্যেষ্ঠ হয়, এটাই ইতিহাসের নিয়ম। ফলে এখানে যারা প্রার্থী আছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে, শুধু বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র বলে নয়, আমার ধারণা আফরিন বোধহয় সব থেকে কম বয়সী প্রার্থী। এখন তার শিক্ষা লাভ করছে, শিক্ষার একটা স্তর শেষ করেছে, আরেকটা স্তরে গেছে, রাজনীতি শুরু করছে এবং নতুন প্রজন্মের যারা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে তাদের মধ্যে আফরিন অন্যতম। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে। আগে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সঙ্গে কসবা কেন্দ্রের অনেকগুলো অঞ্চল ছিল, সেটা নিয়ে ঢাকুরিয়া আসনটা চলে যাওয়ার পর, অ্যাবলিশড হওয়ার পর, তার বহু জায়গা নিয়ে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের কিছু অংশ যুক্ত করে কসবা সিট হয়েছে। বালিগঞ্জ সিটের একটা অংশ এখানকার অংশটা যুক্ত হয়েছে বালিগঞ্জ সিটের সঙ্গে। এটা আগে এন্টালি সিটের সঙ্গে ছিল। কাজেই মিশ্র জনবসতি এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে আফরিনের অভিজ্ঞতা হচ্ছে এবং তাকে যদি বালিগঞ্জ কেন্দ্র থেকে মনোনীত প্রার্থীকে ভোটাররা ভোট দিয়ে নির্বাচিত করে বিধানসভায় পাঠায়, তাহলে আফরিন এখানকার মানুষের জন্য যে কাজটা করতে পারবে এবং মানুষের মধ্যে ঐক্য, সংহতি, সম্প্রীতির মেলবন্ধন তৈরি করার যে সুযোগটা পাবে, ভাষার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে এবং বর্ণের ভিত্তিতে, এখানে বিভিন্ন বর্ণের মানুষ থাকে, বিভিন্ন ভাষার মানুষ থাকে, বিভিন্ন ধর্মের মানুষ থাকে, তাহলে পর সত্যিকারের প্রকৃত ভারতের একজন কনিষ্ঠ প্রার্থী বিধানসভার অভ্যন্তরে ভারতের কথা তুলে ধরতে পারবে। এটা মিনি ইন্ডিয়ার কথাটা তুলে ধরতে পারবে। তাই আমি আবেদন করব এই বিধানসভা কেন্দ্রের যারা ভোটার, তাদের নির্বাচক মণ্ডলীর কাছে তারা যেন তাদের চিন্তা ভাবনা করে কমরেড আফরিনকে হাসুয়াহাতুই তারা এই চিহ্নে ভোট দিয়ে জয়ী করে। আপনি বামেদের জ্যেষ্ঠ পুত্র, সেই হিসেবে আফরিনকে কি কি উপদেশ দিচ্ছেন? আফরিনের শরীরটা ঠিক রাখতে হবে, কারণ प्रचंड घाम होच्छे, हर टाइम पसीना निकलते हैं, तो पानी थोड़ा ज्यादा पीना पड़ेगा और
खाने का बारे में बहुत लाइट खाना अभी खाना खाने के लिए कोशिश जारी रखना पड़ेगी और ऐसा ही चलेगा। और अब चलते चलते तो अभिज्ञता जो कहा जाता है, एक्सपीरियंस जो कहा जाता है, वो अफरीन ने वो वो एक्वायर करेगा और उसी का साथ अफरीन आइंदा दिन में बड़े एक स्टेट्समैन होने के लिए कोशिश जारी रख सकेंगे। বামেদের মধ্যে এখনো অনেকেই বলেন যে এত তরুণ মুখ তারা দেখতে পান, তবুও যেন বিমান বসু এখনো সেই তরুণ মুখ, সব সময় তরুণ মুখ, তরুণ বিমান। আপনার কি মনে হয়? আমি কখনোই তরুণ নই, আমি এখন বয়সের ভারে নুজ্জ হইনি, কিন্তু বয়সের ভারে আমি চলছি। আমি অনেক কম লোককে দেখেছি আমার মতো বয়সে তারা ঘুরে বেড়াচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। আমার অভ্যেসটা একটু অন্যরকম, খাওয়া দাওয়ার অভ্যেসটা অন্যরকম। আমি धोती पंजाबी पड़ी, मतलब जो धोती कुर्ता पहनते हुए भी हम कभी चावल नहीं खाते। बंगाली घर में जन्म लिया लेकिन चावल नहीं खाते, हम सत्तू खाते, हम रोटी खाते, ऐसे ही चलता है। और लंच नहीं करते, एक छोटा एप्पल और एक खीरा खा लेते बस। शाम को थोड़ा मूढ़ी वगैरह खाना पड़ता है, बस 2 रोटी खाते रात में। इसलिए बराबर काम करने में आसानी से चल पाते हैं। এত সংযত খাদ্যাভ্যাসে কি আপনাকে এতদিন তরুণ রেখেছে? আমি তরুণ নেই, আমি আমার বয়স অনেক হয়ে গেছে। আমি অল্প কয়েকদিনের মধ্যেই 87-তে পা রাখবো। তো 87 পর্যন্ত আমার বাড়ির অনেকেই বাঁচেনি, আমি বেঁচে আছি। এটার মানে এই নয় যে আমি তরুণ আছি। আপনি নিজেই বলছেন আপনি তরুণ নেই, আপনার অনেকটাই বয়স হয়েছে, তবুও বলছি যে এই বয়সে আপনি পথে নামছেন, আফরিনের সঙ্গে আজ প্রচারে যাচ্ছেন। কি মনে হয় কতটা আশা করছেন এবারে মানুষের কাছ থেকে? আমি এইটা বুঝি, এবার মহাশূন্যে বিচরণ করার অবস্থা থাকবে না। ফলে দিন যত যাচ্ছে তত পরিবর্তন হচ্ছে। আমি শুনতে পাচ্ছি যেসব সেফোলজিস্ট কাজ করেন, যারা বিভিন্ন রিপোর্ট সংগ্রহ করেন, তারাও মুশকিলে পড়ে যাচ্ছেন। তারা ঠিকমতো কনক্লুশন তৈরি করতে পারছেন না, যার জন্য কোনো সেফোলজিস্টের বক্তব্য এখনো টেলিভিশনে পর্দাও ভাসেনি, প্রিন্ট মিডিয়াতেও আসেনি এবং মানুষের মধ্যে কথাও চলছে না। আফরিনের বিপক্ষে এই বিধানসভা কেন্দ্রে সেখানেও একজন প্রৌঢ় নেতা রয়েছেন, শোভনদেব চট্টোপাধ্যায়। সেই নিয়ে কি কোথাও মনে হয় যে একটা কোথাও লড়াইটা জটিল? আমি কোনো প্রার্থী সম্বন্ধে কথা বলতে চাই না, কিন্তু একথা বলতে পারি আফরিনের দম আছে। আফরিন 20s-এর ঘরে আছে, কিন্তু অন্য যত সব প্রার্থী হয়েছে তারা কেউ 20s-এর ঘরে নয়। যাদের 20s-এর ঘরে যারা নয়, তারা আফরিনের সঙ্গে পেরে ওঠা মুশকিল হবে বলেই মনে করছি। বিমান বসু আপনার সঙ্গে আজ পথে নামলেন, প্রচারে নামলেন, কতটা আপনাকে ভরসা করছেন? দেখুন, আমাদের পার্টি নেতৃত্বরা তাদের আশীর্বাদই এত দূর আসতে পেরেছি। তারা প্রতিদিন সাহস যোগাচ্ছেন, ভরসা যোগাচ্ছেন। আজকে আশীর্বাদ করতে এসেছিলেন, বলতে এসেছিলেন মানুষের সাথে, উনি আমাকে চেনালেন রাস্তাগুলো। তো অবশ্যই অনেক বেশি আপ্লুত এবং
মানুষের জন্য লড়াই করতে নেমেছি। লড়াইটা কঠিন অবশ্যই, মানুষের যেভাবে ভালোবাসা পাচ্ছি আর যেভাবে আমাদের নেতৃত্বরা পাশে রয়েছেন সেটার জন্য লড়াইটা আরো সহজ হচ্ছে। আপনি একদম পথে প্রচারে রয়েছেন, মানুষের সঙ্গে একদম সরাসরি গিয়ে জনসংযোগ করছেন, কিভাবে গ্রহণ করছেন মানুষ আপনাকে? দেখুন, যেহেতু আমাদের আরো বাদবাকি যারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, বিরুদ্ধে রাজনীতি করছেন, তারা মানুষের কাছে পৌঁছানোর জন্য যথেষ্ট চেষ্টা করছেন না, এবং তারা শুধুমাত্র মনে করেন যে মানুষ আসলে মানুষ নয়, মানুষকে তারা ভোট হিসেবে দেখেন, অঙ্ক হিসেবে দেখেন। আমরা প্রতিটা মানুষকে সম্মান করি, তাদের প্রত্যেকটা সমস্যাকে সম্মান করি, তাই আমরা ডোর টু ডোর ক্যাম্পেনের ওপর বেশি জোর দিচ্ছি, মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। জনপ্রতিনিধি হিসেবে জানা উচিত যে মানুষের কি সমস্যা, নিজের এলাকার মানুষের কি সমস্যা, সেগুলো আমি জানছি, চেষ্টা করছি, বামপন্থী হিসেবে সমাধান দিচ্ছি। মানুষজন আশীর্বাদ করছেন, ভরসা করছেন, আস্থা ফেরাচ্ছেন। একদম শুরুতেই যেমনটা বলছিলাম যে আপনি সর্বকনিষ্ঠ বামেদের মধ্যে, এবং যদি জিতে আসেন, যদি এই বিধায়কের মতো একটা মূল্যবান পদ আপনি হোল্ড করেন, সেহেতু সেক্ষেত্রে কি সমস্ত দায়িত্ব, সমস্ত সিদ্ধান্ত নিজেই নেবেন, নাকি যারা ঊর্ধ্বতন যারা রয়েছেন তাদের থেকে সমস্ত পরামর্শ আপনার ভরসা? অবশ্যই আমরা সবাই আমরা কোনো এককে বিশ্বাসী নয়, আমরা সমষ্টিতে বিশ্বাসী। যেমন আমাদের ঊর্ধ্বতর যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করব, আমাদের অঞ্চলের মানুষের সাথে, বালিগঞ্জের মানুষের সাথে আলোচনা করব। তাদের সমস্যা তাদেরকে আগে জিজ্ঞাসা করতে হবে, তাদের কাছ থেকে জানতে হবে, তাদের কাছ থেকে জেনে সেই সমস্যার সমাধান করব। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে আফরিন বেগমের প্রচারে এতক্ষণ ছিলাম, আমরাও তার সঙ্গে পথে হাঁটলাম এবং দেখলাম যে তিনি একেবারে সরাসরি গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করছেন, পৌঁছে যাচ্ছেন, একেবারে ডোর টু ডোর ক্যাম্পেইনিং করছেন। এবং তার সঙ্গে আজ এই সান্ধ্যকালীন প্রচারে উপস্থিত ছিলেন একেবারে প্রবীণ নেতা, জ্যেষ্ঠ পুত্র যাকে বলা যায়, সেই বিমান বসু, বামেদের জ্যেষ্ঠ পুত্র, তিনি উপস্থিত ছিলেন এই ক্যাম্পেইনিং এ। তবে আজকের এই সান্ধ্যকালীন প্রচারে আফরিনের যেটা বক্তব্য, যে তিনি কিন্তু একা নন, সমষ্টিগতভাবে যা সিদ্ধান্ত নেবে তার দল, তিনি সেটি প্রয়োগ করবেন এই বালিগঞ্জ বিধানসভার মানুষের জন্য, তাদের যাতে ভালো হয়, তারা যাতে ভালো থাকেন, সেই প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। ক্যামেরায় অনন্যার সঙ্গে সায়ানী, দ্য ওয়ার্ল্ড, কলকাতা।